কেন্দ্রীয় নায়েব আমির সংগ্রামী জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ওনাকে বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। আপনারা সকলেই কনসালটেন্ট, আর আমি কোনো রকমের টেনে টুনে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছিলাম। তো সেই হিসাবে আমার নামের পাশে প্র্যাকটিস করি না, ডাক্তারটা বোধহয় ওই জন্য দেখা হয়। তো তারপরেও আপনাদের সামনে দাঁড়িয়েছি, দু একটা কথা বলতে চাই ঘোষকের ঘোষণার জন্য। ঘোষক বলেছেন আমাদের অভিভাবক। আমার কথা বলতে গিয়ে আসলে অভিভাবক তো শুধু একটি সত্তাই, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কোনো অভিভাবক আমাদের নেই। দুই, উনি বলেছেন প্রধান অতিথি হিসাবে আমি চেয়ার অলঙ্কৃত করেছি। আমি দেখলাম যে অলঙ্কৃত চেয়ারে গিয়ে আমি বসেছি, আমার দ্বারা এটা অলঙ্কৃত হয়নি যেভাবে দেখলাম। তা আবার আমাদের দেশের সম্বোধনের স্টাইলের একটু ডিফারেন্স আছে। আমরা যে ছবিগুলো দেখলাম, আসলে এই ছবি বলে দেয় কি পরিমাণ নৃশংসতার শিকার হয়েছে এই জাতি। শুধু একটি দল নয়, শুধু আমরা নয়, পুরা জাতি মানে অত্যন্ত একটি কঠিন পরিস্থিতি আমাদের অতিক্রম করতে হয়েছে। আমি যেহেতু বক্তব্য লম্বা করতে চাই না হলে প্রতিটি চিত্রকে বিশ্লেষণ করে একটি ইমোশনকে আমরা এখানে আনতে পারতাম। কিন্তু এই যে নৃশংসতা, 1947 সালে প্রায় 200 বছর বা 100 বছর নানা বিশ্লেষণে আমরা পরাধীন ছিলাম। 47 আমরা স্বাধীন হয়েছিলাম, এই নিয়ে কারো দ্বিমত ছিল না তখন। সময়ের ব্যবধানে সেটাকে আমরা পরাধীনতা বলেছি। তারপরে একটা সংগ্রাম করলাম, লড়াই করলাম, লড়াইয়ের পরে আমরা আবার স্বাধীন হলাম। তা আবার যদি স্বাধীন হয় তাহলে 5 অগাস্টকে কেন আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি? সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য জানি না, এই জাতি স্বাধীনতা পায় কিন্তু স্বাধীনতা পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। আমি জানি না আর কতটা স্বাধীনতার যুদ্ধ আমাদেরকে করতে হয়। এটা কেন হয়? এটা হয় আমাদের সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব, দেশপ্রেমিক নেতৃত্বের অভাব। কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটি টিম প্রতিনিধি দল আমাদের অফিসে আসছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে 67-এ স্বাধীন হয়েছে যে দেশটি, এবং খুবই ক্ষুদ্র একটি রাষ্ট্র, আপনারা দেখেছেন, ওয়ান স্টেট সিটি, এবং বিমান ফ্লাই করার মতো তাদের ল্যান্ড নাই, অন্যের বর্ডারে গিয়ে উপস্থিত হতে হবে। এরকম একটা সিটি এত উন্নত হলো কেন? একজন মন্ত্রী যিনি রিপ্রেজেন্ট করছিলেন উনি খুবই চমৎকার ছোট জবাব দিয়েছিলেন যে আমাদের সৌভাগ্য যে আমরা একজন দেশপ্রেমিক, যোগ্য এবং সৎ স্টেটসম্যানকে আমাদের নেতা হিসেবে পেয়েছিলাম। আজকে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এইটি, 71-এর লড়াইয়ে, 70-এর যে নির্বাচনের পরে যে সংগ্রাম আবার দাঁড়িয়ে যায়, সরে না। এইরকম একটি পার্টিসিপেশন ছিল ফ্রম অল ওয়ার্কস অফ পিপল, আলেম থেকে শুরু করে সাধারণ রিক্সাওয়ালা। আমি ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম, প্রায় 200 পঙ্গু এবং আহত মানুষ সেখানে দেখতে পেলাম। এর ভিতরে 80% হচ্ছে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, গরিব, এই শ্রেণীর মানুষ। এটা হচ্ছে এই আন্দোলনের একটি অভূতপূর্ব বৈশিষ্ট্য। এই আন্দোলনের নেগেটিভ দিকটা হচ্ছে কোনো একটা ইউনিক লিডারশিপ ছাড়া স্বতঃস্ফূর্তভাবে হয়ে গিয়েছে। ল্যাক অফ লিডারশিপ ছিল এখানে। সকলে মিলে লিডার, সকলে মিলে কর্মী, সকলে মিলেই পার্টিসিপেশন, সকলে মিলে আমরা ত্যাগ করছি। ইটস নো ডাউট এ ইউনিক চেঞ্জ এবং ইউনিক রোল ছিল, কিন্তু দেয়ার ওয়াজ নো সেন্ট্রাল লিডারশিপ, যেটা পরবর্তী পর্যায়ে এই পরিবর্তনের নেতৃত্ব দেবে। আমরা কাদের নিয়ে আসলাম? যারা এই আন্দোলনে তেমন কোনো বড় ভূমিকা ছিল না।
অথবা এমন কোনো বড় দলের প্রতিনিধিত্ব ছিল না, নাই, যারা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে। এবং তা তো হলো কি, তা তো হলো যে স্পিরিটটা আমরা নিয়েছিলাম, মানুষ যেভাবে সংগঠিত হয়েছিল, তারা সেই স্পিরিটটাকে সেভাবে রিপ্রেজেন্ট করে না বলেই যা যা পদক্ষেপ নেওয়া দরকার ছিল নিরপেক্ষভাবে সেই পদক্ষেপগুলি তারা নিতে পারছে না। কারণ আমার যে ফিলিং, কারণ আমার পাশের আমার কর্মী নিহত হয়েছে রক্তাক্ত হয়ে, সুতরাং এখানে আমার যে মোশন কাজ করে, যে ডিটারমিনেশন কাজ করে, যে কমিটমেন্ট কাজ করে, আর যে কোনো একজনকে নিয়ে আসি এখানে বসে দিলাম, সেটা তার করে না। 2 নম্বর হচ্ছে দে ডোন্ট হ্যাভ এন এক্সপেরিয়েন্স অফ রুলিং এ কান্ট্রি। এনজিও চালানো আর দেশ চালানোর ভিতরে যে একটা বড় বিষয় আছে, সেটাও এখানে রিফ্লেক্ট হচ্ছে। তো আমি এর জন্যই বলেছিলাম। 3 নম্বর আরেকটা কথা বলে দিই, কঠিন কথা, সেটা হচ্ছে আমরা যাদেরকে দেখলাম, যাদের ত্যাগে রক্তে দরিদ্র রজনী কাটানোর মাধ্যমে যে একটা পরিবর্তন সূচিত হলো, আবার সকলে মিলে দেখছি আমরা আরেকটা ক্ষমতা যাওয়ার, আরেকভাবে টিকে থাকার, আরেকবার কিছু হওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা আমরা এখানে দেখছি। তাহলে যেটাই হয় একটা নিজস্ব সুবিধা